রাতের গভীর নীরবতা। একজন বিখ্যাত লেখক নিজের স্টাডি রুমে একা বসে আছে। সামনে সাদা কাগজ, কিন্তু মাথায় আসছে না একটাও শব্দ। যেন তার সৃজনশীলতা হঠাৎ করেই কোথাও হারিয়ে গেছে। তার উপর আর একটা চিন্তা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। তার নতুন উপন্যাসের চরিত্র হতে হবে বাস্তব, কাল্পনিক নয়। কারণ সবাই এখন তার কাছ থেকে এটাই আশা করছে। এমন সময় সে নিজের স্ত্রীকে এমন এক প্রস্তাব দিয়ে বসে যা শুনে যে কেউ স্তব্ধ হয়ে যাবে। সে চায় তাদের বাস্তব জীবনেই শুরু হোক এক নতুন সম্পর্কের গল্প, এমন এক অনুভূতি যেটাকে সে দূর থেকে দেখবে, বুঝবে আর সেখান থেকেই খুঁজে নেবে নিজের নতুন উপন্যাসের অনুপ্রেরণা। শুরুতে বিষয়টা অদ্ভুত আর অসম্ভব মনে হলেও ধীরে ধীরে এই একটা সিদ্ধান্ত বদলে দিতে শুরু করে 3টা মানুষের জীবন। বলছিলাম 2005 সালে মুক্তিপ্রাপ্ত সাইকোলজিক্যাল ড্রামা মুভি শব্দের কথা, যেখানে প্রতিটা শব্দের পেছনে লুকিয়ে আছে সন্দেহ, নেশা আর এক ভয়ঙ্কর পতনের কাহিনী। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা দেখি শওকত বশিষ্ঠ নামের একজন বিখ্যাত লেখককে। সে এতটাই জনপ্রিয় যে সাহিত্য জগতে সবাই তাকে অনেক সম্মান করে। বড় বাড়ি, নাম, খ্যাতি সবই আছে তার জীবনে। পাশে আছে তার সুন্দরী ও শান্ত স্বভাবের বউ অন্তরা, যে তাকে অসম্ভব বেশি ভালোবাসে। তবে বাইরে থেকে তাদের জীবনটা নিখুঁত মনে হলেও ভেতরে ভেতরে শওকত খুব ভেঙে পড়ছিল। কারণ বহুদিন ধরে সে নতুন কিছুই লিখতে পারছিল না। তার কলম যেন থেমে গেছে। একজন লেখকের কাছে এটাই কিন্তু সবচেয়ে বড় যন্ত্রণা। একদিন ঘন্টার পর ঘন্টা চিন্তা ভাবনা করে সে তার নতুন উপন্যাসের জন্য একটা চরিত্র খুঁজে পেল, আর চরিত্রের নাম দিল তামান্না। আর এই চরিত্রের অনুপ্রেরণা সে নিজের স্ত্রীর মধ্যে খুঁজে পেয়েছে। শওকত ভাবল এমন একজন নারীর গল্প সে লিখবে যার পরিচয় শুধু একজন নারী, আর কিচ্ছু না। তার নিজস্ব অনুভূতি, নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, পছন্দ অপছন্দ সবকিছুই সে নিজের গল্পে ফুটিয়ে তুলবে। কিন্তু প্রশ্ন হলো সে নিজে একজন পুরুষ হয়ে কিভাবে নারীর মন বুঝবে? আর এটাও তো সত্য যে একজন নারীর মন বোঝার চেয়ে কঠিন আর কিছুই নেই। তাই সে নিজের স্ত্রীকে অবজার্ভ করতে শুরু করে। সে কি পছন্দ করে, তার ইচ্ছা কি, সবকিছু জানার চেষ্টা করে। এর পাশাপাশি সে তার নতুন হাউস হেল্প মহিলাটার আচরণও লক্ষ্য করতে থাকে। মোট কথা সে নারীদের এই জটিল মন বোঝার চেষ্টা করতে থাকে। এদিকে তার স্ত্রী অন্তরা হলো সাদামাঠা একজন মেয়ে। সে একটা কলেজের টিচার। স্বামীকে সব সময় সাপোর্ট করে সে। এমনকি সুযোগ থাকা সত্ত্বেও সে কখনোই অন্য কোনো পুরুষের সংস্পর্শে আসে না, কারণ তার পুরোটা জুড়েই আছে তার স্বামী। এক কথায় অন্তরা খুবই লয়াল একজন পার্টনার। একদিন রাতে তারা দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড করার সময় কিছু কথাবার্তা বলে। তখন আমরা জানতে পারি শওকত অন্তরার কলেজের টিচার ছিল। এরই মধ্য দিয়ে তাদের পরিচয় আর বিয়ে হয়। যাই হোক, অন্তরার কলেজে ইয়াশ নামের একজন নতুন টিচার আসে। সে ফটোগ্রাফির টিচার। প্রথম দিনেই তাদের দুজনের দেখা হয়। তবে সেই দিন অন্তরা তাকে স্টুডেন্ট ভেবে ভুল করে বসে। সময়ের সাথে সাথে ইয়াশ অন্তরার সরলতা, ব্যক্তিত্ব আর সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ে। ইয়াশের কথা যখন অন্তরা শওকতকে বলে, তখন সে অন্তরাকে তার সঙ্গে বন্ধুত্ব করতে বলে। কিন্তু অন্তরা তো রাজিই হতে চায় না। তখন শওকত তাকে বিভিন্ন কথা বলতে থাকে। সে বলে, তুমি কি তার প্রেমে পড়ে যাওয়ার ভয়ে তার সঙ্গে বন্ধুত্ব করতে চাও না? এত ভয় পাচ্ছ কেন? একবার বন্ধুত্ব করেই দেখো না, কেমন লাগে? এসব বলে সে অন্তরাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। অন্তরা তখন কিছুই বলে না। তবে কলেজে ধীরে ধীরে ইয়াশ আর অন্তরার মধ্যে ভালোই কথাবার্তা, হাসি ঠাট্টা আর স্বাভাবিক বন্ধুত্ব গড়ে ওঠে। ইয়াশ বিশেষ করে অন্তরার হাসিটা অনেক পছন্দ করে। সেই হাসিতে যেন সে বারবার হারিয়ে যায়। এরপরেই শওকত নিজের উপন্যাসে একটা নতুন চরিত্র নিয়ে আসে, ইয়াশ। শওকত নিজেই কাল্পনিকভাবে বলতে থাকে, ইয়াশ, আজ থেকে তুমি শুধু অন্তরার জীবনে না, আমার উপন্যাসেও স্থান পাবে, তামান্নার সাথে। এরপর থেকেই সে লিখতে শুরু করে। ইয়াশ আর তামান্নার প্রেমের এক নতুন অধ্যায় শুরু হয় তার উপন্যাসে। একদিন কথার ফাঁকে ইয়াশ অন্তরাকে বলে ফেলে বিয়ের জন্য তার কেমন মেয়ে পছন্দ। তবে মজার ব্যাপার হলো সে ইচ্ছে করেই এমন মেয়ের বর্ণনা দেয় যা পুরোপুরি অন্তরার উল্টো, যেন সত্যিটা লুকিয়ে মজার ছলে কিছু বলতে চাইছে সে। তবে অন্তরা কিন্তু সাদামাঠা হলেও বেশ স্মার্ট। তাই সে বুঝতে পারে ইয়াশ আসলে ঘুরিয়ে ফিরিয়ে তার কথাই বলছে। পরে সে বিষয়টা শওকতকে জানায় আর বলে সে ভাবছে ইয়াশকে সত্যিটা বলে দেবে যে সে বিবাহিত। কিন্তু শওকত সঙ্গে সঙ্গে বলে ওঠে, ভালোই হয়েছে তুমি বলনি, না হলে তো ওর আচরণই বদলে যেত। এই কথা শুনে অন্তরা চুপ হয়ে যায়। হালকা অন্যমনস্ক হয়ে সে সেখান থেকে চলে যায়। সে বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। শওকত মনে মনে ভাবে, ভালোই হয়েছে, আপাতত এই কথাটা ইয়াশ নাই জানুক। এখন যদি সে সবকিছু জেনে যায় তাহলে হয়তো পুরো পরিস্থিতিটাই বদলে যাবে।
শওকত মনে মনে ঠিক করে ইয়াশ কখন বিষয়টা জানবে সেটা শওকতই ডিসাইড করবে। পরদিন রোজ ডেতে ইয়াশ অন্তরাকে একটা গোলাপ দেয়। সে প্রতিনিয়তই নিজের অনুভূতির ইঙ্গিত দিচ্ছিল, ভালোবাসার কথা নানাভাবে প্রকাশ করছিল, কিন্তু মুখে সরাসরি কিছুই বলছিল না। এদিকে শওকত তাদেরকে নিয়ে যা কিছু লিখছিল আশ্চর্যজনকভাবে সব যেন ধীরে ধীরে বাস্তব হতে শুরু করে। অন্তরার জন্য ইয়াশ কি অনুভব করছে, তার মনের টান, দ্বিধা, নীরব ভালোবাসা সবকিছুই শওকত হুবহু নিজের উপন্যাসে লিখে ফেলছিল। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো ইয়াশের সঙ্গে তার কখনো সামনাসামনি দেখাই হয়নি, তবুও সে যেন দূর থেকে একজন মানুষের মন পড়ে ফেলছে। একদিন শওকত অন্তরাকে কিছু না জানিয়ে তার কলেজে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে অন্তরা আজ আগেই কলেজ থেকে বের হয়ে গেছে, তবে ইয়াশ তখনও ক্লাস নিচ্ছিল। এই কথা শুনে শওকত সরাসরি সেখানে গিয়ে উপস্থিত হয়। সেখানেই প্রথমবারের মতো সে ইয়াশকে নিজের চোখে দেখে, আর তাকে দেখেই কিছুক্ষণ থমকে যায়। ইয়াশ তো ঠিক তেমনই যেমনটা সে নিজে কল্পনায় এঁকেছিল, যেমনটা সে উপন্যাসের পাতায় লিখেছিল। মুহূর্তের জন্য শওকতের মুখে ছোট্ট একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। পরদিন অন্তরা কলেজে গিয়ে অন্য টিচারদের কাছ থেকে জানতে পারে আগের দিন শওকত কলেজে এসেছিল। বিষয়টা শুনে সে অবাক হয়ে যায়, কারণ শওকত তো তাকে এই ব্যাপারে কিছুই বলেনি। সেদিন বাড়ি ফিরে অন্তরা যখন তাকে এই নিয়ে প্রশ্ন করে, তখন শওকত শান্ত গলায় বলে, অন্তরা, তুমি ভয় পাচ্ছ যে ইয়াশ তোমাকে ভালোবেসে ফেলবে, তাই না? আর এতে তো তোমার কোনো দোষ নেই। শওকতের এই কথায় অন্তরা আরো অস্বস্তিতে পড়ে যায়। সে বলে, তারপরেও আমার সব সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। শওকত বলে, আচ্ছা, তোমাদের বন্ধুত্ব সম্পর্কে কোন বিষয়টা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে বলো তো? অন্তরা জানায়, ইয়াশের কারণে সে নিজে এখন মন খুলে হাসতে পারে। ছোট ছোট ব্যাপারেও যে খুশি থাকা যায় এটা অন্তরা ইয়াশের মাধ্যমেই বুঝতে পেরেছে। তবে সে এটাও বলে যে সে ইয়াশকে ভালোবাসে না, কারণ তার ভালোবাসার মানুষ শুধু একজনই, আর সে হলো শওকত। ঠিক এমন সময় হঠাৎ ইয়াশের ফোন আসে। ফোনটা প্রথমে শওকতই ধরে, কিন্তু ওপাশে ইয়াশের কণ্ঠ শুনেই সে সঙ্গে সঙ্গে অন্তরাকে ডেকে ফোনটা নিতে বলে। এরপর শওকতের সামনেই দুজনের কথা শুরু হয়। ইয়াশ শওকতের গলা শুনে ভেবে বসে সেটা হয়তো অন্তরার বাবার কণ্ঠ। ইয়াশ অন্তরাকে সন্ধ্যায় একটা নাটক দেখার জন্য ইনভাইট করে, কিন্তু অন্তরা মানা করে দেয়। সে বলে, আমি ছুটির দিনে কোথাও যাই না। তখন শওকত ইশারা দিয়ে তাকে যেতে বলে। অন্তরা কিছুক্ষণ দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। যাওয়ার আগে যখন সে রেডি হতে যায়, তখন শওকত নিজ হাতে তার গলায় একটা নেকলেস পরিয়ে দেয়। দৃশ্যটা খুবই অদ্ভুত। একজন স্বামী নিজেই নিজের স্ত্রীকে পাঠাচ্ছে অন্য একজন পুরুষের সঙ্গে সময় কাটাতে। এদিকে শওকতের লেখা আবার শুরু হয়। আজ তার উপন্যাসে তামান্না ইয়াশের সঙ্গে দেখা করতে যাচ্ছে, কিন্তু শুধু লেখাই নয়, সে যেন নিজের মনে পুরো ঘটনাটাকেই নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল। সে মনে মনে বলতে থাকে, ইয়াশ, আজ তামান্নাকে নাটক দেখতে নিয়ে যেও না, অন্য কোথাও নিয়ে যাও, তখন দেখব কি হয়। আর অদ্ভুত ব্যাপার হলো তার কথাটাই সত্যি হয়ে যায়। ইয়াশ অন্তরাকে গাড়িতে করে একটা পাহাড়ি এলাকায় নিয়ে যায়, যার নিচে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে। সেখানে গিয়ে ইয়াশ অন্তরাকে বিভিন্ন জোকস বলে হাসানোর চেষ্টা করে, কিন্তু অন্তরার আজকে একদম হাসি পাচ্ছে না। তাই ইয়াশ দুষ্টুমি করে পেছনে না তাকিয়ে হাঁটতে থাকে আর অন্তরাকে জোকস বলতে থাকে। কিন্তু কথা বলতে বলতে সে কখন যে পাহাড়ের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যায় নিজেও বুঝতে পারে না। পেছনে তাকিয়ে মুহূর্তের মধ্যেই অন্তরা আতঙ্কিত হয়ে দৌড়ে গিয়ে তাকে টেনে ধরে। তারা দুজনে প্রথমবারের মতো এত কাছাকাছি আসে। ঠিক সেই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। দুজনে দ্রুত গাড়িতে চড়ে বসে। এদিকে শওকত বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে থাকে আর মনে মনে অন্তরার জন্য অপেক্ষা করতে থাকে। তখনই হাউস হেল্প মহিলা এসে তার এমন অবস্থা দেখে নিজের স্বামীকে বলতে থাকে, মেম সাহেব কিভাবে স্যারকে রেখে বাইরে ঘুরতে চলে গেল? এখন তো স্যারের মনটা খারাপ হয়ে আছে। অন্যদিকে ইয়াশ অন্তরাকে নিয়ে যায় একজন জ্যোতিষীর কাছে। তিনি অন্তরাকে দেখে তার ভবিষ্যতের কথা বলেন। তিনি বলেন, কিছু পাবি, কিছু হারাবি, আর একটা বড় সত্য জানতে পারবি। তার কথা শুনে অন্তরা কিছুই বুঝতে পারে না। এরপর থেকেই ইয়াশ তাকে ভালোবেসে কাছে টানতে চায়, কিন্তু অন্তরার কাছে মনে হতে থাকে এই সব কিছু ভুল, এগুলো করা উচিত হচ্ছে না। কিন্তু তবুও সে যেন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে বারবার ইয়াশের প্রতি দুর্বল হয়ে পড়ছে। এদিকে শওকত নিজে নিজে কল্পনা করছে তার উপন্যাসের চরিত্র তামান্নাকে। সে বলছে, তামান্না, তুমি ওর প্রস্তাবে রাজি হয়ে যাও, তার হাত ধরো, তাকে গ্রহণ করো। আর শেষ পর্যন্ত অনেক দ্বিধা আর টানাপোড়েনের পর অন্তরা ইয়াশের প্রস্তাবে রাজিও হয়ে যায়, তাকে কাছে টেনে নেয়। আর শওকত এদিকে রিয়েলাইজ করে ফেলে তার স্ত্রী কারোর প্রেমে পড়ে গেছে। সে নিজের কল্পনায় তামান্নার জায়গায় নিজের স্ত্রী অন্তরাকে দেখতে পায়। সে বলতে থাকে, অন্তরা, আমি তো তোমার থেকে অনুপ্রাণিত হয়ে আমার তামান্না চরিত্রটা বানিয়েছিলাম, এখন দেখি তুমিই আমার তামান্না হয়ে গেছো। এরপর শওকত নিজের সাথেই কথা বলতে শুরু করে, যেন তার ভেতরে এখন দুজন আলাদা মানুষ বাস করছে। একদিকে আছে সেই লেখক যে নিজের সৃষ্টি আর নিজের গল্প আর নিজের শ্রেষ্ঠ কাজের জন্য যে কোনো কিছু করতে পারে।
তার কাছে অন্তরার অনুভূতি, ভালোবাসা কিংবা সম্পর্কের কোনো মূল্য নেই। মূল্য আছে শুধু একটা নিখুঁত গল্পের। অন্যদিকে আছে অন্তরার স্বামী, যে নাকি নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে অন্য কারোর প্রেমে পড়তে দেখছে। দ্বিধায় পড়ে শওকত কি করবে কিছুই বুঝতে পারছিল না। একদিকে নিজের স্ত্রীর প্রেমের কথা সে লিখতে পারছে না, অন্যদিকে সমস্যা হলো এই গল্পের শুরুতে সে নিজেই করেছিল, তাই সেটাকে ছেড়েও দিতে পারছে না। নিজের উপন্যাসকে জীবন্ত করতে, বাস্তব অনুভূতি ধরতে সে নিজেই তো অন্তরাকে এটা করতে বাধ্য করেছিল। এখন যখন গল্প সত্যি সত্যি এগোতে শুরু করেছে, তখন মাঝপথে আর থামার উপায় কোথায়? সে মনে মনে ভাবতে থাকে, এই গল্প আমি শুরু করেছি, তাহলে তো এর একটা শেষও আছে। এত শত দ্বিধাদ্বন্দ্বের পর শেষ পর্যন্ত তার ভেতরে থাকা ওই লেখক সত্তারই জয় হয়। অনুভূতি, সম্পর্ক আর বিবেক সবকিছুর ওপর সে বেছে নিল নিজের গল্পকে। তার সেই খটখটে টাইপরাইটারটা আবার চলতে শুরু করলো, আর সে লিখে ফেললো এমন কিছু যা একজন লেখক হয়তো লিখতে পারে, কিন্তু একজন স্বামী হিসেবে যার কথা ভাবাও কখনো উচিত ছিল না। বৃষ্টির মধ্যে ইয়াশ অন্তরাকে গাড়িতে করে তার বাসায় পৌঁছে দেয়। তখন ইয়াশ বুঝতে পারে অন্তরা হয়তো কিছু বলতে চাচ্ছে, কিন্তু পারছে না। তবুও ইয়াশ সেটা জানতে চায় না। সে বলে, তোমার সবকিছুই আমার ভালো লাগে, তোমার এই রহস্যও ভালো লাগে, আর নিজের চারপাশে টেনে রাখা এই সীমা রেখাটাও ভালো লাগে। আমি শুধু এতেই খুশি যে আমাদের দেখা হচ্ছে, এর বেশি আমার আর কিচ্ছু লাগবে না। ইয়াশের কথায় অন্তরা আর কিছুই বলতে পারে না। এদিকে রাত তখন 4:30। শওকত এখনো জেগে আছে। ঘরের নীরবতার মাঝে সে শুধু অন্তরার ফেরার অপেক্ষা করছে। তার মনে একের পর এক প্রশ্ন ঘুরছিল, আজ কি সারা রাত সে বাইরে থাকবে? কিছুক্ষণ পর দরজা খুলে অন্তরা বাড়ি ফিরে আসে। শওকতকে জেগে থাকতে দেখে অবাক হয়ে বলে, আপনি এখনো ঘুমাননি? শওকত উত্তর দেয়, তোমার অপেক্ষায় ছিলাম। এখন বলো, একটা নাটক দেখতে কি এতক্ষণ লাগে, নাকি নাটকের পর ডিনার করে আরো কিছু হয়েছে? তখন অন্তরা একটু ইতস্তত করে বলে, আমরা নাটক দেখতে যাইনি। শওকত তখন বলে, আমি জানতাম, এই ওয়েদারে কি কেউ হলের মধ্যে বসে নাটক দেখে নাকি? বৃষ্টির সময় তো অনেক কিছুই ধুয়ে মুছে যায়, অনেক দুর্ঘটনাও ঘটে যায়, অনেক গাড়িও পিছলে পড়ে যায়। তা তোমার গাড়ি ঠিক আছে তো অন্তরা? একটু থেমে সে আবার বলে, তোমার উপর বিশ্বাস আছে আমার। অন্তরা তখন আর চুপ থাকতে পারে না। সে বলে, কেন এত বিশ্বাস আমার ওপর? একজন স্বামী হিসেবে এসব কি তোমার কাছে নর্মাল? আমি এত রাতে বাড়ি ফিরলাম, তাতেও তোমার কিচ্ছু আসে যায় না কেন? শওকত, উত্তর দাও। সে তখন শওকতকে বোঝানোর চেষ্টা করে যে এটা বাস্তব জীবন, এটা কোনো উপন্যাসের গল্প নয়। শওকত তখন কিছুই বলতে পারে না। তার মুখে কোনো উত্তর নেই, কোনো ব্যথাও নেই, শুধু চোখের কোণে নীরব এক ফোঁটা অশ্রু জমে ওঠে। কিন্তু পর মুহূর্তেই তার মধ্যে আবার জেগে ওঠে সেই নির্মম লেখক সত্তা। অনুভূতি আর অনুতাপকে সরিয়ে দিয়ে সে মনে মনে বলতে থাকে, কল্পনা আর বাস্তব তো এখন এক হয়ে গেছে, এবার দেখা যাক কি হয়। তারপর অন্তরার দিকে তাকিয়ে ভাবে, ভয় পেও না অন্তরা, এখন থেকে কি ঘটবে সব আমি ঠিক করব। ওই মুহূর্তেই বোঝা যায় শওকত এখন আর গল্প লিখছে না, সে এখন মানুষের লাইফ কন্ট্রোল করতে চাইছে। পরদিন অন্তরা আগের রাতের ঘটনা ভেবে অনেক অপরাধ বোধে ভুগছিল। তখন শওকত তাকে বলে, তুমি এত রাতে ফিরেছো তাতে আমার কোনো সমস্যা নেই, তুমি শুধু এটা ভেবে বাড়ি ফিরো না যে এটা করা ঠিক না। তোমার সংসার আছে, অথবা তুমি বিবাহিত, তাই তুমি শুধু আমার কথা ভেবে বাড়িতে ফিরবে, কেমন? অন্তরা সবকিছু ভেবে কাঁদতে শুরু করে। ঠিক এমন সময় বাইরে শুরু হয় প্রবল বৃষ্টি। শওকত হঠাৎ আর এক মুহূর্ত দেরি না করে অন্তরাকে গাড়িতে তোলে। কোনো কিছু না বলেই সরাসরি তাকে নিয়ে চলে যায় সেই একই পাহাড়ি জায়গায় যেখানে আগের দিন ইয়াশ তাকে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে সে অন্তরার হাত শক্ত করে ধরে তাকে পাহাড়ের একেবারে শেষ প্রান্তের দিকে টেনে নিয়ে যায়। তারপর চিৎকার করে বলতে থাকে, অন্তরা শুধু আমার, আর তাকে ছোঁয়ার অধিকারও শুধু আমারই। তারপর সে সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বলে, তুমি ওকে সৃষ্টি করেছো, কিন্তু আমাদের জীবনের গল্প এবার আমি লিখব, সবকিছু আমি নিয়ন্ত্রণ করব। আমরা সবাই তো তোমার ইচ্ছায় চলি, তাই না? কিন্তু কিছু গল্প আছে যেগুলো আমি নিজের মতো করে লিখতে পারি। এরপর সে অন্তরাকে শক্ত করে ধরে বলে, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু তোমাকে আমার অন্তরা মনে হচ্ছে না। তারপর আরো মরিয়া হয়ে বলে, আমার জন্য একটু হাসো অন্তরা, প্লিজ হাসো। শওকতের এমন অদ্ভুত আচরণ দেখে অন্তরা পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে যেন বিশ্বাসই করতে পারছিল না এ কি সেই মানুষ যাকে অন্তরা এতদিন ভালোবেসে এসেছে। যে মানুষ একসময় শব্দ দিয়ে হৃদয় ছুঁয়ে যেত, আজ সেই মানুষই নিজের শব্দ আর পাগলামের ভেতরে হারিয়ে গেছে। বেচারি অন্তরা তখন নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। এরপরেই শওকতের গল্পে হাজির হয় এক নতুন চরিত্র, আর সেই চরিত্রটা হলো শওকত নিজেই। এতদিন ধরে সে দূর থেকে অন্যের জীবনকে গল্প বানিয়ে লিখছিল, কিন্তু এখন সে বুঝতে পারল গল্পকে সত্যিকারের পরিণতি দিতে হলে
তাকে নিজেও এই গল্পের অংশ হতে হবে, কারণ শুধু দর্শক হয়ে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না। আর যেহেতু এটা তারই স্ত্রীর গল্প, তাই তাকে তো গল্পে আসতেই হবে। এরপর থেকেই গল্পে আসে এক নতুন মোড়। এখন শওকতের ভেতরের দুই সত্তাই একসঙ্গে সক্রিয় হয়ে ওঠে। একদিকে সে একজন স্বামী যে নিজের স্ত্রীকে আবারও নিজের নিয়ন্ত্রণে আনতে চায়, তাকে হারাতে চায় না, শুধু তাকে নিজের করেই রাখতে চায়। অন্যদিকে সে একজন লেখক যে অন্তরার প্রত্যেকটা অনুভূতি, সিদ্ধান্ত আর সম্পর্ককে ব্যবহার করতে চায় নিজের উপন্যাসকে আরও ইন্টারেস্টিং করার জন্য। ফলে অন্তরা এখন আর শুধু একজন মানুষ থাকলো না, সে হয়ে গেল শওকতের ভালোবাসা, সন্দেহ আর সৃজনশীল পাগলামির মাঝখানে আটকে পড়া এক অদ্ভুত চরিত্র। পরদিন একজন স্বামী হিসেবে শওকত চাইল অন্তরা আজ কলেজে না যাক। সে তাকে নিজের কাছেই রাখতে চাইছিল, সবকিছু থেকে দূরে রাখতে চাইছিল। তাই সে অন্তরাকে কিছু না জানিয়ে কলেজে ফোন করে জানিয়ে দেয় আজ অন্তরা আসবে না। কিন্তু তার ভেতরের লেখক সত্তাটা তো খুব ভালো করেই জানতো অন্তরা এত সহজে থেমে থাকার মানুষ নয়, সে ঠিকই যাবে। আর সত্যি তাই হয়। সকালে কিছুটা দেরি হয়ে গেলেও অন্তরা তাড়াহুড়ো করে কলেজের জন্য বেরিয়ে পড়ে। এরপর শওকত আবার লিখতে বসে। সে টেবিলের সামনে বসে আছে, তার চোখে তখন এক অদ্ভুত আত্মবিশ্বাস। সে মনে মনে ভাবতে থাকে আমি যা চাইছি অন্তরা ঠিক সেটাই করছে, আমার গল্পটা একদম ঠিক আমার মতো করেই এগোচ্ছে। তারপর সে কিছুক্ষণ থেমে গল্পের পরের দৃশ্য নিয়ে ভাবতে থাকে আজ তাকে দিয়ে কি করানো যায়। হ্যাঁ, আমি আজকে তাকে চুপ রাখবো। অন্তরার এই নীরবতা নিশ্চয়ই ইয়াশ একটুও সহ্য করতে পারবে না। কলেজে পৌঁছানোর পর অন্তরা সত্যি অনেক চুপচাপ হয়ে যায়। ইয়াশ তার কাছে এসে কথা বললেও সে তাকে ইগনোর করার চেষ্টা করে। ইয়াশ তাকে বলে আমার জন্য একটু হাসো অন্তরা, কিন্তু অন্তরা কোনো উত্তর না দিয়েই চলে যায়। ইয়াশ কিছুতেই বুঝতে পারে না হঠাৎ করে তার কি হলো। এদিকে বিকেলে একা বসে শওকতের মনটা খুব খারাপ হয়ে যায়। সে এক অদ্ভুত অপরাধ বোধে ভুগতে থাকে। নিজের উপন্যাসের জন্য সে নিজের স্ত্রীকে এসবের মধ্যে জড়িয়ে ফেলেছে। বিষয়টা মানতে তার খুব কষ্ট হচ্ছিল, তবুও তার মনে একটাই আশা অন্তরা যেন তাকে ছেড়ে না যায়। সে মনে মনে বলে আমি যা লিখি সেটাই তো সত্যি হয়, কিন্তু এবার প্লিজ তুমি আমাকে ভুল প্রমাণ করো অন্তরা, আমাকে ছেড়ে যেও না। শওকত অনেক দ্বিধায় পড়ে যায়। সে যা লেখে সেটা সত্যি হলেও তার কষ্ট হয়, আর যদি না হয় তাতেও কষ্ট হয়। এক অদ্ভুত দুর্বিপাকে পড়ে গেছে বেচারা। ক্লাস শেষে অন্তরা আর ইয়াশ একটা সুন্দর নিরিবিলি জায়গায় হাঁটতে যায়। অন্তরা তখনও চুপচাপ। ইয়াশ তাকে জিজ্ঞেস করে তুমি আমার কারণে চিন্তিত তাই না? অন্তরা ধীরে বলে হ্যাঁ, তবে এখানে তোমার কোনো দোষ নেই। তখন ইয়াশ হালকা হেসে বলে আমার দোষ নেই, দোষটা বয়সের, তাই না? আমি জানি আমি তোমার থেকে ছোট, কিন্তু তাতে কি হয়েছে, আমি তো তোমাকে ভালোবাসি। তারপর ইয়াশ একটু উঁচু জায়গায় গিয়ে জোরে চিৎকার করে বলে আই ওয়ান্না ম্যারি ইউ অন্তরা। কথাটা শুনে অন্তরা আর কোনো উত্তর দিতে পারে না, শুধু চুপচাপ বসে থাকে। তখন ইয়াশ নিচে নেমে এসে বলে তোমাকে কোনো উত্তর দিতে হবে না, আমি যা বলেছি সেটা ভুলে যাও, শুধু একবার আমার জন্য হাসো। এরপর সে মজার ছলে কিছু কথা বলে, দুষ্টুমি করে, আর শেষমেশ অন্তরার মুখে সামান্য হলেও হাসি ফিরিয়ে আনে। তারপরেও মনে মনে অন্তরা সবকিছু ভেবে অনেক কষ্ট পেতে থাকে। আর সব সময়ের মতো এইবারও শওকত এই দৃশ্য নিজের উপন্যাসে লিখতে থাকে। তবে এখন গল্পটা একদম শেষের পর্যায়ে চলে এসেছে, মাত্র শেষ কয়েকটা দৃশ্যই বাকি। আর তখনই সে প্রকাশককে ফোন করে জানায় তার জীবনের সেরা বই বের হতে যাচ্ছে, সবাই যেন প্রস্তুত থাকে। ফোন রেখে শওকত নিজে নিজে বলে এই বইয়ের জন্য আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসকেও ঝুঁকিতে ফেলেছি, এটাকে সেরা হতেই হবে। অন্তরা বাড়িতে ফিরলে শওকত তাকে জানায় তার লেখা নতুন গল্প প্রায় শেষের পথে, এখন শুধু অন্তরাকে পুরোটা পড়ে শোনানো বাকি। কিন্তু সমস্যা হলো গল্পের শেষটা সে এখনো লিখতে পারেনি। অন্তরা তখন হালকা হেসে বলে এই ব্যাপারে তো আমি চাইলেও তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। শওকত কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে এতদিন তো তুমিই আমাকে সাহায্য করেছো। অন্তরা তখন কনফিউজড হয়ে যায়, সে বুঝতে পারে না শওকত আসলে কি বলতে চাইছে। তখন শওকত আবার বলে তুমিই তো আমার অনুপ্রেরণা, তাই আজ তোমাকে আমি বাইরে ডিনার করাতে নিয়ে যাব। বাইরে যাওয়ার আগে রেডি হওয়ার সময় অন্তরার বারবার ইয়াশের কথা মনে পড়তে থাকে। না চাইতেও ইয়াশের সব কথা তার কানে বাজতে থাকে। অন্তরা নিজেকেই প্রশ্ন করে সে তো শওকতকেই ভালোবাসে, তাহলে ইয়াশের কথা কেন বারবার মনে পড়ছে, কেন তাকে ভুলতে পারছে না অন্তরা? যাই হোক, রাতে শওকতের সঙ্গে অন্তরা একটা ফ্যান্সি রেস্টুরেন্টে যায়। অন্তরাকে চুপচাপ দেখে শওকত জিজ্ঞেস করে এমন জায়গায় ইয়াশ থাকলে আরো বেশি এনজয় করতে, তাই না? অন্তরা কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ বসে থাকে। তখন শওকত নিজেই ইয়াশের স্বভাব, কথা বলার ধরন আর আচরণ নিয়ে কথা বলতে শুরু করে। তার মুখে এসব শুনে অন্তরা একটু অবাক হয়ে যায়, যেন শওকত তাকে না দেখেও অনেক কিছু বুঝে ফেলেছে। এরই মধ্যে হঠাৎ শওকত অন্তরাকে নিয়ে ডান্স ফ্লোরে চলে যায়। ডান্স করতে করতে সে সারাক্ষণ অন্তরার মুখভঙ্গি আর চোখের ভাষা লক্ষ্য করতে থাকে। সে বুঝতে পারে অন্তরা আর আগের মতো নেই,
এখন তার মন অন্য কোথাও হারিয়ে গেছে, আর তার নীরবতার ভেতরে যেন অন্য কারো নাম লুকিয়ে আছে। অনেকক্ষণ ভেবে একটা সিদ্ধান্তে আসে শওকত। তার এই গল্পের শেষটা সে খুঁজে বের করেছে। সে বলে ওই ইয়াসের কারণেই সবকিছু হচ্ছে, আর যদি ইয়াসই না থাকে তাহলে কি হবে। সে ঠিক করে তার গল্প থেকে সেই ইয়াসকেই বের করে দেবে, তবে সরাসরি নিজের হাতে নয়। শওকত তাকে এমনভাবে বের করতে চায় যেন ইয়াস নিজেই নিজের পরিণতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এটা সে কিভাবে করবে? আর বাস্তবেই কি তাহলে কিছু ঘটতে চলেছে? দেখা যাক। শওকত যা ভেবেছে সেটাই করতে শুরু করলো। সে নিজের গল্পে ইয়াসের এক করুণ পরিণতি লিখে ফেলল, আর সেটা হলো তার মৃত্যু। শব্দগুলো লিখে শেষ করার পরেও শওকতের হাত কাঁপছিল না, বরং তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি। তার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, অন্তরাকে আবার পুরোপুরি নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে মানুষকে গল্পের চরিত্র ভাবা যতটা সহজ, বাস্তব জীবন ততটা সহজ নয়। পরদিন ইয়াস অন্তরার সঙ্গে দেখা করতে আসে। তার চোখে মুখে ছিল উত্তেজনা আর অস্থিরতা। সে জানায় অন্তরার কথা সে নিজের পরিবারকেও বলে দিয়েছে। সবাই অন্তরার সঙ্গে দেখা করতে চায়, এখন শুধু অন্তরার উত্তরটাই জানা বাকি। ইয়াস তার হাত ধরে ইমোশনাল হয়ে বলে, তুমি শুধু হ্যাঁ বলো, হ্যাঁ ছাড়া আর অন্য কিছু বলো না প্লিজ, না হলে আমি মরে যাব। অন্তরা তখন চুপ হয়ে যায়। তার চোখের কোণে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, কারণ আজ এই অন্তরা সেই কথাটাই বলতে চায় যা এতদিন সে বলার সাহস পায়নি। ইয়াস তার অবস্থা বুঝে বলে, তুমি যা বলতে চাও বলো, সেটা যতই কঠিন হোক না কেন আমি শোনার পরেও কখনো তোমার থেকে দূরে সরে যাব না। কিছুক্ষণ নীরব থাকার পর শেষমেশ অন্তরা সত্যিটা বলে ফেলে, সে বিবাহিত। কথাটা শুনে ইয়াস একেবারে হতভম্ব হয়ে যায়। অন্তরা তখন বলতে থাকে, আমি আমার স্বামীর সাথে থাকি। সেদিন ফোনে যার কণ্ঠ শুনেছিলে সেটা ওনারই কণ্ঠ ছিল, আর তাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তবে তোমার আমার বন্ধুত্ব আমার কাছে অনেক মূল্যবান। তুমি আমাকে হাসতে শিখিয়েছ, জীবনকে উপভোগ করতে শিখিয়েছ। তবে শুধু বন্ধুত্ব পর্যন্তই সীমাবদ্ধ থাকুক এই সম্পর্ক। আমি জানি তোমার সাথে আমি অন্যায় করেছি, কিন্তু কখনো যে বলার সাহস পাইনি আমি। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ইয়াস কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, তুমি নিজের স্বামীর সঙ্গে খুশি আছো তো? অন্তরা নীরবে মাথা নেড়ে বলে, হ্যাঁ। তখন ইয়াস বলে, ঠিক আছে, তুমি খুশি থাকলেই হবে। সে একটু থেমে আবার বলে, আর শোনো, এতে কিন্তু তোমার কোনো দোষ নেই। তুমি আমাকে বন্ধু ভেবেছিলে, আর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি তো কিছু বলনি, আমিও তোমার সম্পর্কে কিছু জানতে চাইনি। শুধু আমি ভেবে নিয়েছিলাম তুমি আমার। এতটুকুই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। কথাগুলো বলেই সে অন্তরাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে অন্তরা শওকতকে সবটা বলে। তখন শওকত এই ভেবে অবাক হয়ে যায় যে ইয়াস এত সহজে কিভাবে চলে গেল। শওকত তো তার গল্পে অন্য কিছু লিখেছিল। সে মনে মনে ভেবেছিল ইয়াস ভেঙে পড়বে, বড় কোনো নাটকীয় কিছু ঘটবে, কিন্তু বাস্তবে ইয়াস এত শান্তভাবে চলে গেল। এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই সে বারবার বলতে থাকে, না, এটা হতে পারে না। ইয়াস হয়তো শুধু ইগো দেখিয়েছে। এত কিছুর পরেও সে তোমাকে এভাবে ফেলে রেখে চলে গেল কিভাবে? তখন অন্তরাও এসবের জন্য শওকতকে দোষ দিতে থাকে, কারণ শওকতের কথাতেই তো সে শুরুতে ইয়াসকে সত্যিটা বলেনি। যদি আগে থেকেই বলে দিত তাহলে হয়তো ইয়াস এতটা কষ্ট পেত না, আর এই পরিস্থিতিও তৈরি হতো না। রাগে কষ্টে অন্তরা শওকতের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি ভেবেছিলাম তুমি আমাকে অনেক বেশি জানো, অনেক বোঝো, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তোমার জগৎটা তো বাস্তব না। তুমি তো কল্পনার জগতে বসবাস করো। কথাগুলো শওকতের বুকের ভেতরে গিয়ে আঘাত করে। তখন সে বলে, তুমি কি ভেবেছো আমি বাস্তবে মানুষের ব্যাপারে জানি না? আমি তো অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছিলাম। ইয়াসের সাথে দেখা না হলে তুমি আমার সঙ্গে এমন আচরণ করতে, এটাও তো একটা অভিজ্ঞতা, তাই না? অন্তরা তখন বলে, ইয়াসের কষ্ট হোক, তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? শওকত তখন শান্তভাবে উত্তর দেয়, না, আমি তো অন্য কিছু চেয়েছিলাম। কথাটা শেষ করেই সে অন্তরার কপালে একটা চুমু খায়। তারপর মনে মনে বলে, ইয়াস তোমাকে ছাড়া বাঁচতে পারবে না, আর এটাই হবে, কারণ আমি তো এটা লিখে ফেলেছি। অর্থাৎ সে মনে প্রাণে বিশ্বাস করছে যে সেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে, তাও আবার শুধুমাত্র নিজের লেখার মাধ্যমে। পরদিন শওকতের স্টাডি রুমে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজপত্র গোছাতে এসে অন্তরার চোখে পড়ে শওকতের লেখা ওই নতুন উপন্যাসটা। সে সবটা পড়ার পর বুঝতে পারে আসল ঘটনা। সে জানতে পারে শওকত ভাবছে তার লেখা দিয়েই সে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। এটা দেখে বেচারি অন্তরা একেবারে হতাশ হয়ে পড়ে। সে বিশ্বাসই করতে পারে না যে মানুষটাকে সে ভালোবেসেছিল সে নিজের স্ত্রীর জীবনকেই একটা উপন্যাসে পরিণত করেছে। অন্তরা মনে মনে বলে, দেখা যাক আমার বিশ্বাস যেতে নাকি শওকতের লেখার শব্দ। কিছুক্ষণ পর অন্তরা একটা কাগজ হাতে নিয়ে কান্না করতে থাকে। ঠিক সেই মুহূর্তে শওকত চলে আসলে সে জানায় এটা ইয়াসের সুইসাইড নোট।
শওকত সেটা দেখে অনেক খুশি হয়। তখন সে নিজেকেই মনে মনে প্রমাণ করতে চায় যে তার লেখা কখনো ভুল হতে পারে না। সে প্রায় পাগলের মতো অন্তরাকে বলতে থাকে, দেখেছো, আমার লেখা কখনো মিথ্যে হয় না, আমি যা লিখি সেটাই হয়। অন্তরা ভয় আর হতাশা নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। তবে এই কাগজটা কোনো সুইসাইড নোট না, এটা অন্তরা নিজেই লিখে শওকতকে টেস্ট করছিল। শওকত নিজের লেখাটা অন্তরাকে দেখানোর জন্য তার গল্পের শেষ পৃষ্ঠাটা সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেটা খুঁজে পায় না। না পেয়ে সে পাগল প্রায় হয়ে পড়ে। এইসব দেখে অন্তরা কান্নায় ভেঙে পড়ে, কারণ শওকতকে সে কখনোই এমন অবস্থায় দেখেনি। এভাবেই দেখতে দেখতে সারাটা রাত কেটে যায়। সকালবেলা দেখা যায় শওকতের চোখ দুটো লাল হয়ে আছে। সে এখনো তার গল্পের সেই শেষ পৃষ্ঠাটা খুঁজে বেড়াচ্ছে। তার ভেতরে এখন আর সেই আগের আত্মবিশ্বাসটা নেই। ধীরে ধীরে অপরাধ বোধ তাকে গ্রাস করতে শুরু করেছে। সে বিশ্বাস করতে শুরু করেছে সে সত্যি কারো মৃত্যু লিখে ফেলেছে। অন্তরা বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে ইয়াশ বেঁচে আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু শওকত কিছুতেই সেই কথাটা গ্রহণ করতে পারে না। সে আরো বলতে থাকে, তুমি ইয়াশকে কেন ভালোবাসলে? অন্তরা তখন চিৎকার করে বলে ওঠে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমার কিচ্ছু হবে না। তবুও শওকতের মনে হতে থাকে তার নিজের শব্দগুলোই যেন বাস্তবে ফিরে এসে তাকে ধরা দিচ্ছে। গল্পের একদম শেষ দৃশ্যে দেখা যায় শওকতের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। অন্তরা শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে একটা মানসিক হসপিটালে ভর্তি করেছে, কিন্তু সেখানেও তার বিশ্বাস বদলায় না। শওকত বারবার একটা কথাই বলতে থাকে, আমি যা লিখি সবই সত্যি হয়। যাওয়ার আগে অন্তরা দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখে আর ভাবে, একজন মানুষ যে কিনা শব্দ দিয়ে পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেই শব্দের ভেতরেই হারিয়ে গেছে। কিছুক্ষণ সে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। তারপর শওকত যখন শেষবারের মতো তার হাত ধরে ডান্স করতে চায়, তখন সে আর নিজেকে সামলাতে পারে না। সে দৌড়ে যায় শওকতের দিকে আর এক মুহূর্তের জন্য তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আর এরই মাধ্যমে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতে এরকম অদ্ভুত থিমের গল্প কিন্তু খুব কমই দেখা যায়। এই কারণে গল্পটা তো আমার কাছে দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।